জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি ভিডিও, যে ভিডিওটায় আজকে আমরা কান্ট সম্পর্কে পড়বো, যে কান্ট আসলে যে ফিলসফি সম্পর্কে তিনি কী বুঝছেন বা কীভাবে বলছেন। আমরা অ্যাকচুয়ালি কোনটা পড়ছি, যে এসএলএসটিতে আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু রয়েছে ততটুকুই আমরা কিন্তু আজকে দেখার চেষ্টা করছি, এবং বাইরেরও কিছু কোশ্চেন রয়েছে। এবং তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করো। আমি তোমাদের বারে বারে বলছি, অনেকেই ধরো ভাবছো যে পড়বো এরকম নয়, পড়া শুরু করে দাও, ঠিক আছে? কারণ এরকম ভাবার কিছু ব্যাপার নেই যে কেস হচ্ছে বা পরীক্ষা হবে কি না। পরীক্ষা কিন্তু হবেই, কারণ আজ হোক কাল হোক দুদিন পরে হোক, কিন্তু পরীক্ষা কিন্তু এটা বাদ যাচ্ছে না। তোমরা এইটুক কিন্তু ধরেই রাখতে পারো। আমি তোমাদের বলবো একটু মনোযোগ দিয়ে পড়ো। তো আমি তো আমার যতদূর সম্ভব ডেলি ভিডিও করাটাও হচ্ছে না, কারণ একটা একাই করতে হচ্ছে, একটা বানাতে হচ্ছে, তারপর সেটাকে রেডি করতে হচ্ছে, তারপর তোমাদের সামনে প্রস্তুত করতে হচ্ছে। তো একটু প্যাশন মানে ধরো ধৈর্য সহকারে আমরা বিষয়কে তো করছি, আমরা চেষ্টাও করছি। তো চলো আর দেরি না করে আজকে কান্টের উপরে একদম টোটালটাই আজকে আমরা এখানে আলোচনা করছি। আর তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কোথায় যাবে, টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দেওয়াই রয়েছে। আমি তোমাদের ফেসবুকে বলছি না, কারণ ফেসবুকের দরকার নেই, তোমাদের যাওয়ার দরকার নেই। তো তোমরা যতটা পারো এখানে, এবং আমি তোমাদের এটাও বলছি না যে তোমরা সাবস্ক্রাইব করো, অমুক করো, তসুক করো, কারণ দেখো আমাদের সবার এটা প্রয়োজন এখন, কারণ এটা আর 3 মাস পরে বা 4 মাস পরে প্রয়োজন হবে না। যেমন নেট সেটের জন্য প্রয়োজন হয়, নেট সেটের আমাদের চ্যানেল প্রয়োজন হয়, কিন্তু এই এসএলএসটি তো ডেলি হচ্ছে না। তার সেক্ষেত্রে আমাদের এরকম একটা চ্যানেলের সবসময় প্রয়োজনও হবে না। এবং তোমরা ওই ভাওতা টাওতার পিছনে কিন্তু ঘুরে বেরিও না। সে আমার পিছনে না ঘুরলে তাও আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওই টাকা দিচ্ছ বা অমুককে ধরো ভালো ম্যাটেরিয়াল পাওয়ার জন্য কোচিং করছো বা অমুক করছো। ফিলোসফি তো তুমি সবই জানো, তোমার আবার কোচিংয়ের কি আছে? তুমি জাস্ট বিষয়কে একটু পড়ার চেষ্টা করো, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। আমি পণ্ডিত নই, আমি কিছু নেই, আমি জাস্ট আমার ফিলিংস বা আমার মনে হয়। আমরা ফিলোসফি তো বুঝি, তা আমার আবার কোচিংয়ের কি আছে? আমি তো এতদিন থেকে ফিলোসফিকে পড়ছি, 10-12 বছর থেকে পড়ছি, আমি সব ফিলোসফি জানি, কিন্তু হয়তো আমার কাছে আবছা হয়ে গেছে। তাহলে সেটাকে আমার জাস্ট একটু পড়লেই ফিলোসফি এসে যাবে, বোঝা গেল? তো চলো আজকে কান্টের ফিলোসফিটাকে দেখে নিই, ঠিক আছে? তো আজকে তোমাদের সামনে যে কান্টের যে ফিলসফি ছিল, সেই কান্টের ফিলসফি তোমাদের যেটা বিশেষত তোমাদের কি আমাদের যেটা এসএলএসটির যে সিলেবাস, সেখানে কান্টের ফিলসফির উপরে যতটা টপিক ছিল সেই টপিক থেকেই মোটামুটি করা আছে, বাইরের থেকেও কিছু করা হয়েছে, তা সেগুলি আজকে আমরা দেখব। এবং দেখো তোমাদের সামনে সেই কান্টের ফিলসফির উপরে যে কোশ্চেন, সেই কোশ্চেন প্রথমেই একটা কোশ্চেন রয়েছে, কোনটি পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য নয়? পূর্বত সিদ্ধ মানে যা অভিজ্ঞতার পূর্বেই যা সত্য, তার মানে যা এপ্রিয়রি। তাহলে কোনটি পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তরটা দেখো, এখানে 4টি অপশন তোমাদের সামনে রয়েছে, ঠিক আছে? একটি অভিজ্ঞতার পূর্বে অর্জিত জ্ঞান, এটি সর্বজনীন ও প্রযোজ্য, এটি সংবেদী অভিজ্ঞতার উপর নির্ভরশীল, এটি প্রয়োজনীয় সত্য প্রদান করে। বলছে কোনটি এখানে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য নয়? তাহলে এটি পূর্বার্জিত জ্ঞান, তাহলে এটি সর্বজনীন প্রযোজ্য জ্ঞান, এবং দেখো এটি সংবেদী অভিজ্ঞতার উপর নির্ভরশীল। এই যে অভিজ্ঞতার উপর নির্ভরশীল তো নয়, তাহলে আমাদের অপশন সি। কিন্তু দেখো এখানে এটি প্রয়োজনীয় সত্য প্রদান করে, এটাও সঠিক। তাহলে এগুলি তো আমাদের কি বলে, এগুলি আমাদের যে পূর্বত সিদ্ধ জ্ঞান রয়েছে, সেই পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই 3টি, কিন্তু এই সি নাম্বারটি এটি আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তাহলে সিটা হবে আমাদের সঠিক জ্ঞান, তাহলে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য নয়। এরকম কোশ্চেন কিন্তু আসবে। দেখো পরীক্ষায় কেমন থাকে, পরীক্ষায় থাকে আমাদের বেশিরভাগ সময় আমরা পজিটিভ পড়ে যাই, কিন্তু পরীক্ষার সময় আমাদের নেগেটিভ কোশ্চেন বা উত্তর আসে।
2 নাম্বার রয়েছে সব সরল রেখা হলো দীর্ঘতম পথ নয় দুই বিন্দুর মধ্যে। দুটি বিন্দু, এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা একটা সরল রেখা, তাই না? এরকম একটা সরল রেখা, বলছে সরল রেখা দীর্ঘতম পথ নয়, দুই বিন্দুর মধ্যে যে জায়গাটা থাকে সেটা দীর্ঘতম পথ নয়। এই রকম সত্য কোন ধরনের জ্ঞানের অন্তর্ভুক্ত? বলছে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সংবেদনলব্ধ জ্ঞান, পূর্বতঃসিদ্ধ জ্ঞান, আপেক্ষিক জ্ঞান। এটা কিন্তু আমাদের পূর্বতঃসিদ্ধ জ্ঞান। কেন পূর্বতঃসিদ্ধ জ্ঞান? এই সত্যটি অভিজ্ঞতা ছাড়াও উপলব্ধি করা যায় এবং এটি সার্বজনীন ও প্রয়োজনীয় যে সত্য আছে যা কান্টের মতে এ প্রিয়রি জ্ঞানের কিন্তু বৈশিষ্ট্য। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পূর্বতঃসিদ্ধ জ্ঞান। এরপরে রয়েছে সব মানুষ নশ্বর। এই ধরনের জ্ঞান কিভাবে গঠিত হয়? এই ধরনের জ্ঞান কিভাবে গঠিত হবে? সব মানুষ নশ্বর। দেখো একদম বেসিক কান্টের ফিলসফি থেকে আমরা বলতে পারি সব মানুষ যে নশ্বর সেটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা বাহ্যিক জগতেই দেখি, তাই না? এটা তো আমরা এক্সিস্টেন্সিয়াল ফিলসফি তো পড়ছি না। এক্সিস্টেন্সিয়াল ফিলসফিতে বারে বারে বলা হয়েছে যে আমি ডেথ নামে একটা কনসেপ্ট রয়েছে, সেখানে হাইডেগারের ডেথ, সেখান থেকে আমরা যখন দেখি যে ডেথ এক ধরনের অভিজ্ঞতার মাধ্যমেই আমরা পাই। কারণ আমার অস্তিত্ব যখন আছে সেই অস্তিত্বের মাধ্যমে সেই ডেথকে আমরা কিন্তু খুঁজে পাই, কিন্তু বলতে তো পারছি না, কিন্তু ডেথকে আমরা তো দেখি, আমরা অভিজ্ঞতা করি, এক্সপিরিয়েন্সড হই। তাহলে মানুষ যে মরণশীল বা এই উপাত্ত বা এই ডেটাটা, মানে কান্ত উপাত্তই বলছেন বারে বারে, তাহলে এই ডেটাটা আমরা অভিজ্ঞতা থেকেই কিন্তু পেয়ে থাকি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে, দেখো এখানে বি, অভিজ্ঞতালব্ধ উপাত্ত থেকে আসে। কারণ সব মানুষ নশ্বর, এই যে আমাদের সিদ্ধান্ত, সেটা কিন্তু আমরা বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকেই আমরা অর্জন করছি। তাহলে এর অভ্যন্তরীণ যা যুক্তি নয়, বরং এটা কি বলা যাবে? এটা অভিজ্ঞতালব্ধ বলা যাবে। আমি তোমাদের যেটাকে বলছি ঠিক এই রকমই কিন্তু অ্যাকচুয়ালি কান্ট। এবার কান্ট দেখো এক একজন এক এক ধরনের তো বলবে, এ তো আলাদা। আমি জানি যে ধরো তুমি যেমন পড়ছো, তুমি বুঝছো, তোমার মতন এক ধরনের হয়তো হচ্ছে, কিন্তু বিষয়বস্তু সেম, হয়তো ভাষার শুধুমাত্র কি হবে? পরিবর্তন হবে, তাছাড়া কিন্তু আর কিছুই পরিবর্তন হওয়ার কথা নয়। এরপরে দেখো কোন জ্ঞান অ্যানালাইটিক এ প্রিয়রি বিবেচনা হয় না? অ্যানালাইটিক বিশ্লেষক এবং এ প্রিয়রি মানে পূর্বতঃসিদ্ধ, তার মানে পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক বিবেচিত হয় না। পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক মানে যা বিশ্লেষণ করলেই যে সিদ্ধান্ত তোমার সাবজেক্ট সম্পর্কে সেই তথ্য আমরা পেয়ে যাই। এবং পূর্বতঃসিদ্ধ মানে যা পূর্ব থেকেই সিদ্ধ, যা অভিজ্ঞতার উপর নির্ভর করে না, বা যেটা অভিজ্ঞতার পূর্বেই সেটা মানে সিদ্ধ হয়ে থাকে। তাহলে এখানে দেখো এ ব্যাচেলর ইজ এ আনম্যারিড ম্যান, তাহলে এই ব্যাচেলারকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আনম্যারিড পেয়ে যাচ্ছি। তাহলে এটা তো বিশ্লেষক, কিন্তু বিবেচিত হয় না বিশ্লেষক হিসেবে। অল ট্রায়াঙ্গেল হ্যাভ 3 সাইড, এটাও আমরা বিশ্লেষণ করলে পেয়ে যাই। অল ট্রায়াঙ্গেল মানে 3টি অ্যাঙ্গেল থাকবে, তাহলে এটা 3টা সাইড থাকবে, 1 2 3, তাহলে এটাও বিশ্লেষক এবং পূর্বতঃসিদ্ধ। দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ এ 180 ডিগ্রি, তার মানে একটা ইন্টেরিয়র মানে সাব টোটাল, এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমার কাছে কি 180 ডিগ্রি। এই বাক্যটা কিন্তু আমাদের পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক নয়, এটা সংশ্লেষক। কেন? কারণ আমরা প্রত্যেকবারই 3টিকে বিশ্লেষণ করলে, ধরো আমি এবার বিষমবাহু ত্রিভুজ আঁকালাম, তাহলে প্রত্যেকটার কিন্তু বিশ্লেষণ করলেই কিন্তু 180 ডিগ্রি হবে, কিন্তু বারে বারে কিন্তু ডিগ্রির পরিবর্তন ঘটবে। এবং নাথিং ক্যান বি বোথ রেড অ্যান্ড গ্রিন অল আবার, এইটাও নয়। তাহলে আমাদের সি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। তো এখানে দেখো 5 নাম্বার কোশ্চেনটা, কান্টের মতে সিনথেটিক এ প্রিয়রি জ্ঞানের শ্রেষ্ঠ উদাহরণ। ঠিক আছে, এখানে একটা বলছে। তাহলে সবার প্রথমে একটা বিষয়কে আমরা মোটামুটি একটা ক্লিয়ার করে নিই। তোমরা যদিও জানো, তবু আরেকবার আমি তোমাদের বলার চেষ্টা করছি যে এই যে মনে করো আমাদের যে
পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক, পরতঃসাধ্য সংশ্লেষক, পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক, পরতঃসাধ্য বিশ্লেষক, এগুলি আসলে কাকে বলে? যেমন কান্ট পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক বচন বলতে সেই সকল বচনকেই তিনি বুঝিয়েছেন যে বিধেয় পদটি উদ্দেশ্য পদটির মধ্যে নিহিত থাকে এবং যা অভিজ্ঞতা ছাড়াই সত্য বা মিথ্যা হয়। এটাকে তিনি বলছেন এ প্রিয়রি অ্যানালাইটিক জাজমেন্ট। যেমন উদাহরণ দিয়ে তিনি বলছেন যে সকল কুমারী মহিলা, তাই না? তাহলে এটা কিন্তু আবার পরতঃসাধ্য যে সংশ্লেষক বচন, এপিস্টোরিয়ারি যে সিনথেটিক জাজমেন্ট রয়েছে, সেটা কি? তাহলে বচনের বিধেয় যে পদটি উদ্দেশ্য পদ থেকে নতুন তথ্য দেয় এবং যা অভিজ্ঞতা বা ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের মাধ্যমে সত্য বা মিথ্যা হয়। তাহলে যেমন এই আপেলটি লাল, তাহলে এটি অন্যও হতে পারে, এরকম একটা বিষয়। আবার যেমন বলছে যে অ্যাপ্রিয়রি সিনথেটিক যে জাজমেন্ট রয়েছে সেটা মানে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বচন, সেটা যেমন যে জ্ঞানের মূল ভিত্তি তিনি বলছেন, এবং তিনি বলছেন এই বচনগুলি অভিজ্ঞতা ছাড়াই সত্য, কিন্তু তারা উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেবে। যেমন ধরো 7 যোগ 5 সমান সমান 12, আমরা উদাহরণটা অনেক জায়গায় দেখেছি, কিন্তু 12কে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু সববার 7 যোগ 5 পাই না, আমরা নতুন নতুন তথ্যকে পাই। আর আবার পরতঃসাধ্য যে বিশ্লেষক বচন, সেক্ষেত্রে অভিজ্ঞতা থেকে যে সত্য বা মিথ্যা হয়, যা বিধেয় পদটি উদ্দেশ্য পদের মধ্যে নিহিত থাকে, এই ধরনের যে বচনগুলি রয়েছে তা জ্ঞান গর্ভ নয়, কেননা এগুলি উদ্দেশ্য পদ সম্পর্কে বিশ্লেষণ করে নতুন তথ্য জানা যায়। তো সেই ক্ষেত্রে কান্ট তো এটাকে তারা মানে সেভাবে বলেনি, তিনি বিশেষত বলেছেন সিনথেটিক এ প্রিয়রি যে জাজমেন্ট বা এ প্রিয়রি যে অবধারণটি রয়েছে সেটার জন্য। তার কান্টের মতে সিনথেটিক এ প্রিয়রি জ্ঞানের শ্রেষ্ঠ উদাহরণ কি হবে? তাহলে কান্টের মতে শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু এখানে যে গাণিতিক সূত্রগুলি সেগুলি হবে। কেন? কারণ এই যে 7 যোগ মানে 5 সমান সমান 12, তাহলে এক্ষেত্রে যে 12 সমান সমান কিন্তু 7 যোগ 5 কিন্তু নয়, কারণ এখানে 8 যোগ 4ও হতে পারে। তাহলে এক্ষেত্রে তিনি তাই বলছেন যে গাণিতিক জ্ঞানের ক্ষেত্রেই কিন্তু এই যে গ্রহণযোগ্যতা, তার মানে যদি বলি যে গাণিতিক জ্ঞান 7 যোগ 5 সমান সমান 12, এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টির ক্ষেত্রে যে 7 যোগ 5 এমন সত্য অভিজ্ঞতা ছাড়াও গ্রহণযোগ্য, কিন্তু নতুন তথ্য তো দিচ্ছে এটা, তাই না? তাহলে যেমন কান্ট যদি বলেন যে নতুন তথ্য যে ক্যাটাগরিজ কথা বলেছেন, 12টি ক্যাটাগরিজ কথা বলেছেন, সেই তথ্য যে সিনথেটিক, তার সেই ক্ষেত্রে এই গাণিতিক জ্ঞান সঠিক হওয়ার কথা সিনথেটিক এ প্রিয়রির জায়গায়, তাই না? তারপরে রয়েছে অল ব্যাচেলর আর আনমেরিড। এই বাক্যটি কোন অবধারণ? এটা আমরা একটু আগেই আমরা দেখলাম যে এটা পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক, তাই না? পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক কেন? কারণ এই আনম্যারিড এই কথাটির মধ্যেই আমাদের কিন্তু ব্যাচেলার শব্দটি কিন্তু নিহিত রয়েছে, কারণ যারা বিয়ে করেনি, আনম্যারিড, তাদেরকে ব্যাচেলার বলা হয়, এটা আমরা সবাই জানি, তাই না? এরপরে রয়েছে দেখো দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল, এটাও আমরা জানি। এটা কি পূর্বতঃসিদ্ধ সংশ্লেষকের কথা বলেছেন। তার কেন? ত্রিভুজের যে তোমার বলে 160 ডিগ্রি 180 ডিগ্রি, সেই 80 ডিগ্রিকে আমরা কিন্তু বিশ্লেষণ করলে সবসময় কিন্তু আমরা তিনটি যে ইসে রয়েছে, যে ধরো কত 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 রয়েছে, সেটাকে আমরা পাই না। তা কিন্তু আমরা 3 কোণের সমষ্টিকে কিন্তু 180 ডিগ্রি বারে বারে পাই। তো এই বিষয় হিসেবে বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো 8 নাম্বার, নিম্নলিখিত কোনটি পরতঃসাধ্য সংশ্লেষক অবধারণের উদাহরণ? পরতঃসাধ্য সংশ্লেষক তার মানে যে অ্যাপিস্টিওরি যে সংশ্লেষক নতুন তথ্য দেবে, তাহলে পূর্বতঃসিদ্ধ কিন্তু নয় এটা, ঠিক আছে? পরতঃসাধ্য সংশ্লেষক। তাহলে অল ট্রায়াঙ্গল হ্যাভ 3 সাইডস, এটা হচ্ছে না। ওয়াটার বয়েলস অ্যাট এত সি লেভেল, হ্যাঁ এটা হচ্ছে। দেখো কেন হচ্ছে, কারণ 3 সাইড যদি হয় এটা তো বিশ্লেষক পূর্বতঃসিদ্ধ। এ ইজ এ, দ্যাট ইজ দ্য আইডেন্টিক্যাল,
পূর্বত সিদ্ধ বিশ্লেষক, তাই না? অল ব্যাচেলার্স আর ম্যান, এই ম্যানকে কিন্তু আমরা ব্যাখ্যা করলে এই ব্যাচেলার যে শব্দটা রয়েছে এটা অনেক সময় পাই না ঠিকই, কিন্তু এটা পরতসাধ্য নয়। কিন্তু এটা দেখো কেন বলছে, এই যে আমাদের অবধারণটি রয়েছে বা জাজমেন্টটি রয়েছে অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় এবং নতুন তথ্য যোগ হয় সংশ্লেষক এই হিসেবে, তাই না? কারণ এটা হচ্ছে পরতসাধ্য সংশ্লেষক। এটা কি হয়, এটা পরীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু প্রুভ করা যায়। দ্য ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট দ্য সি লেভেল, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলা যায়। তো এটা হবে আমাদের বি নাম্বার অ্যান্সার। এরপরে রয়েছে এভরি ইফেক্ট হ্যাজ এ কজ, এই উক্তি কোন ধরনের অবধারণ? তাহলে এটি কি? এটি আমাদের পূর্বত সিদ্ধ সংশ্লেষক। কেন? কারণ এভরি ইফেক্ট হ্যাজ এ কজ, তাই প্রত্যেকটি কারণের একটি কার্য রয়েছে। কারণ এই যে নীতিটি রয়েছে অভিজ্ঞতা ছাড়াও যুক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়, তাই না? তবে নতুন জ্ঞানের সংযোজন কিন্তু এখানেও ঘটে। তাহলে এটিকে কি বলবো? সংশ্লেষক এপ্রিয়রি বলবো বা পূর্বত সিদ্ধ সংশ্লেষক বলা যাবে এটাকে। তাই এটা সি নাম্বার উত্তর সঠিক হওয়ার কথা। এরপরে দেখো 10, কোনটি বিশ্লেষক অবধারণের বৈশিষ্ট্য নয়? এখানে নয় বলা হয়েছে বিশ্লেষক, যাকে ব্যাখ্যা করলেই পাওয়া যায়। তাহলে কোনটি অবধারণের বৈশিষ্ট্য নয়? যা অভিজ্ঞতা ছাড়া সত্য, এটা অবধারণের বৈশিষ্ট্য বিশ্লেষকের। তা ব্যাখ্যা শব্দের অর্থ বিশ্লেষণ করে, একদম সঠিক। তা জ্ঞানে নতুন কিছু যোগ করে, নতুন কিছু যোগ করলেই সেটা হবে সংশ্লেষক। তাহলে এটা বিশ্লেষক নয়। যা সব বিরোধিতা দূর করতে সাহায্য করে, এটাও বিশ্লেষক। তাহলে আমাদের কিন্তু সি নাম্বার অ্যান্সার, এটা বিশ্লেষক নয় এই অবধারণটি, এটা সংশ্লেষক একটি বচন। পূর্বত সিদ্ধ সংশ্লেষক প্রস্তাবনাকে ঘিরে নতুন সমস্যা রূপে দেখা দেয় কার কাছে? কে এই প্রস্তাবনা করেছে? আমরা সবাই জানি কান্ট করছেন। কারণ কান্ট কি করেছেন? কম্বাইন্ড করেছেন র্যাশনালিজম অ্যান্ড ইম্প্রেসিজমকে, মানে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে তিনি একসঙ্গে করেছেন। এবং তার একটি কিন্তু বিখ্যাত কিছু তোমাদের কিন্তু উক্তিও কিন্তু মনে রাখতে হবে। কান্ট যেমন বলেছিলেন, হিউম রোস্ট মি ফ্রম মাই ডগমেটিক স্লাম্বার। কেন? কারণ অ্যাকচুয়ালি কান্ট কিন্তু একসময় বুদ্ধিবাদীদের দ্বারাই প্রভাবিত হয়েছিলেন, কিন্তু হিউমকে পড়ার পর তার মনে হয়েছে না, সব তো শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে হচ্ছে না, আমার অভিজ্ঞতারও প্রয়োজন আছে। তো দেখো, একটা বিষয়কে যখন একটা উৎপন্ন হয় বা তৈরি হয়, সেখানে কিন্তু অনেক কিছু দিয়েই তৈরি হয়। তো কান্টও কিন্তু শুধুমাত্র একটা বিষয়কে ধরেই কিন্তু তার তৈরি করেননি। পূর্বত সিদ্ধ সংশ্লেষক তিনি যে 4টি অবধারণ তৈরি করেছিলেন, এই যে সংশ্লেষক, বিশ্লেষক, পূর্বত সিদ্ধ এবং যে পরতসাধ্য, এই 4টি শব্দ দিয়ে এই 4টির মধ্যে যে পূর্বত সিদ্ধ সংশ্লেষক, এটারই সমস্যা, অর্থাৎ তিনি বলছেন এটাই যথার্থ জ্ঞানের কথা। তিনি বলছেন যে এর যে সমস্যা রূপে তার কার কাছে? কান্টের কাছে প্রথম কিন্তু দেখা দিয়েছিল। কেন? কান্ট পূর্বত সিদ্ধ সংশ্লেষক যে প্রস্তাবনার যে ধারণাটি দর্শনে প্রথম গুরুত্ব সহকারে কিন্তু তিনি উত্থাপন করেছিলেন। এবং যে এটা কিভাবে, যে অঙ্ক রয়েছে, আমাদের ভৌত বিজ্ঞান রয়েছে, প্রকৃত জ্ঞান অভিজ্ঞতার আগে হলেও তার অর্থবহ হয়, তাহলে এটি কিন্তু কান্টের প্রধান সমস্যা কিন্তু এটা ছিল, পূর্বত সিদ্ধ সংশ্লেষক। ঠিক আছে, এরপরে রয়েছে পূর্বত সিদ্ধ সংশ্লেষকের প্রস্তাবনার উদাহরণ কোনটি? তাহলে এটা হচ্ছে না, একটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক প্রস্তাবনার উদাহরণ কোনটি? এখানে দেখো, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা পূর্বত সিদ্ধ, তাই না? কিন্তু এই 3 কোণের সমষ্টি যদি এটাকে করি তাহলে কিন্তু বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণের ফল, তাই না? এটা একটা বিষয়। কিন্তু যদি এখানে বলা হতো যে 3 কোণের সমষ্টি সমদ্বিবাহু ত্রিভুজ বা ভ্যারাইটিস যদি দেওয়া হতো 80 ডিগ্রি বা 180 ডিগ্রি 3 কোণের সমষ্টি, সবসময় যদি এরকম হলে কিন্তু তাহলে আবার উল্টা হয়ে যেত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে এই ঘটনার কারণ এবং ঘটনা সংযুক্ত যে করা হয়েছে সেটা সংশ্লেষক এবং অভিজ্ঞতার মাধ্যমে সত্য বলে মেনে নেওয়া হয়, যা পূর্বত সিদ্ধ। তাই এই পূর্বত সিদ্ধ সংশ্লেষক প্রস্তাবনার উদাহরণ বলা যেতে পারে এটা।
নিচের কোনটি পূর্বত সিদ্ধ বিশ্লেষক এ প্রিয়রি সিনথেটিক নয়? এ প্রিয়রি অ্যানালাইটিক, তাই না? কোনটি পূর্বত সিদ্ধ বিশ্লেষক নয়, মানে সিনথেটিক কোনটি? তাহলে সব অবিবাহিত ব্যক্তি অবিবাহিত, এটা তো তাদাত্ম্য নিয়ম, এ ইকুয়াল টু এ, তাই না? তাহলে এটা তার হচ্ছে না। একটি বৃত্ত গোলাকার, তা বৃত্ত তো সবসময় গোলাকার হবেই, এটাও হচ্ছে না। তা 7 + 5 = 12, এটা কিন্তু তোমার সিনথেটিক মানে পূর্বত সিদ্ধ বিশ্লেষক কিন্তু নয়। তা সব ব্যাচেলারই পুরুষ, তাহলে এটা পূর্বত সিদ্ধ বিশ্লেষক, কিন্তু এই সি নাম্বারটা কিন্তু পূর্বত সিদ্ধ বিশ্লেষক নয়, এটা পূর্বত সিদ্ধ সংশ্লেষক। এরপর রয়েছে কান্টের মতে গাণিতীয় প্রস্তাবনাগুলি কোন শ্রেণীভুক্ত? তো কোন শ্রেণীভুক্ত? আমরা কিছুক্ষণ আগে দেখেছি পূর্বত সিদ্ধ সংশ্লেষকের শ্রেণীভুক্ত, তাই না? গাণিতিকের উদাহরণ হিসেবে তিনি পূর্বত সিদ্ধ সংশ্লেষকে নিয়েছেন। তাহলে এগুলি আমাদের খুব একটা বেশি আর দেখার প্রয়োজন হচ্ছে না। হাউ আর সিনথেটিক এ প্রিয়রি জাজমেন্ট পসিবল, এই প্রশ্নে কারা উত্থাপন করবে বা কার দ্বারা উত্থাপিত? কান্ট করেছিলেন যে হাউ আর সিনথেটিক এ প্রিয়রি জাজমেন্ট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? এটা কান্ট, এই প্রশ্নটি কান্ট করেছেন তার কোন বইয়ের মধ্যে করেছিলেন বলো তো? এটা করেছিল ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে। তোমরা যদি অপশনগুলি জানো বা যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে, কি ঠিক আছে? আমি যতদূর জানি আমি ততটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং ভ্যারিফাইও করা হয়েছে কয়েকবার। তো ক্রিটিক অফ পিওর রিজনে বিশ্লেষণ করা হয়েছে। তো এই প্রশ্ন দর্শনের নতুন এক দিগন্তকে উন্মোচন কিন্তু করেছে। এরপর রয়েছে পূর্বত সিদ্ধ সংশ্লেষকে অবধারণের ধারণাটি প্রথম কে উত্থাপিত করেছেন? কান্ট উত্থাপিত করেছেন, এটাও আমরা জানি ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে। কোনটি একটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণা? পূর্বত সিদ্ধ, তাহলে এটা হবে, আমরা এতক্ষণ দেখতে দেখতে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, আমরা মোটামুটি শিখে গেছি। আমি বারে অনেকটা কোশ্চেন ঘুরিয়েও দিয়েছি কিন্তু। হ্যাঁ, পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণাটি বিষয়টি বোঝাতে কান্ট প্রধানত কোন বিজ্ঞানগুলিকে ব্যবহার করেছেন? পূর্বত সিদ্ধ, তো বলছেন পূর্বত সিদ্ধ এবং সংশ্লেষক, তা তিনি বারে বলছেন গাণিতিক জ্ঞান। তাহলে তিনি গণিত এবং পদার্থবিদ্যা, এখানে দেখো এটা রয়েছে, তাহলে এটাই সঠিক হওয়ার কথা। এরপরে রয়েছে পূর্বত সিদ্ধ সংশ্লেষকের অবধারণা বোঝাতে কান্ট দুটি ধারণার সমন্বয় ঘটান। সেই দুটি ধারণা আসলে কি? সেই দুটি ধারণা হচ্ছে, বলছে একটা যুক্তি ও দর্শন, হিউমীয় সংশ্লেষক জ্ঞান ও র্যাশনালিস্ট পূর্বত সিদ্ধ জ্ঞান। র্যাশনালিস্ট মানে বুদ্ধিবাদী, আর হিউমীয় মানে তোমার অভিজ্ঞতাবাদী। ধর্ম ও বিজ্ঞান, প্লেটোর রূপতত্ত্ব অভিজ্ঞতাবাদ। তো এখানে কিন্তু হবে, কারণ তিনি একটা জায়গায় বলেছেন হিউম রোস্ট মি ফ্রম মাই ডগ মিল্ক স্লাম্বলার, আর যে র্যাশনালিস্টদের যে পূর্বত সিদ্ধ জ্ঞান, সেই দুটির কিন্তু মানে তিনি কি করেছেন, যে অবধারণের তিনি কিন্তু অ্যাকচুয়ালি সমন্বয় ঘটিয়েছেন। তাহলে আমাদের কাছে হবে বি নাম্বার। এখানে হতে পারে সংশ্লেষক জ্ঞান এবং পূর্বত সিদ্ধ জ্ঞানের করেছেন, বা হিউম এবং অভিজ্ঞতা বা বুদ্ধিবাদীদের সংমিশ্রণ করেছেন। পরীক্ষা কিন্তু অনেকভাবে আসতে পারে তোমরা কিন্তু পরীক্ষার এই যে অপশানগুলি আছে, সেই অপশানগুলির উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এরকম কিন্তু ব্যাপার নয় তুমি কি জানছো বা তুমি কি বোঝো, এটার উপরে তোমাকে সব সময় পরীক্ষায় অ্যাটেন্ড কি দিয়ে করতে হবে, যে তোমার অপশন কি রয়েছে। ঠিক আছে, তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই। এরপরে রয়েছে 20 নাম্বার। নিচের কোনটি কান্টের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণা নয় বলছে? তা প্রতিটি ঘটনার কারণ থাকে, তাহলে প্রতিটি ঘটনার কারণ থাকে পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণা এটা। তারপরে রয়েছে ত্রিভুজের 3টি বাহুর যোগফল গ্রেটার দেন চতুর্থ বাহু, তাহলে এটাও এই যে সংশ্লেষক পূর্বত সিদ্ধ, যা আমরা জানি কিন্তু নতুন তথ্য দেবে। কিন্তু লাল রং কিন্তু পূর্বত সিদ্ধ সংশ্লেষকের অবধারণা নয়, কারণ লাল রং যা বিশ্লেষণ করলেই পাওয়া যায়, হোয়াট ইজ দিস,
এটা কিন্তু আর নতুন কোনো তথ্য কিন্তু দেয় না। আবার দেখো সরাসরি রেখার পথ সবচেয়ে ছোট, যে সরাসরি যে লম্বা এরকম একটা রাস্তা যেটা হবে তার থেকে কিন্তু এই রাস্তাটা কি হবে বলছে বড় হওয়ার কথা। কিন্তু যখন আমরা এই জিনিসটা আমি একটা জায়গায় বুঝি না, সরাসরি রেখার পথ সবচেয়ে ছোট, কিন্তু যখন দেখা যায় যে এই যে বিমানগুলি ওড়ে তখন কিন্তু তার কার্ভ লাইনে ওড়ে, এরকম বলছি এরকম সোজা গেলে নাকি দূর হবে, এইটা নাকি কাছে হয়। তো আমাদের সমতলে হয়তো এটা হয়তো হাওয়ার মধ্যে হতে পারে, কিন্তু সমতলের ক্ষেত্রে কিন্তু আমাদের সোজা যে রাস্তাটা হবে সেটাই কিন্তু আমাদের সবচেয়ে ছোট রাস্তা হবে। তাহলে এটা তো বিশ্লেষক, কিন্তু আমাদের সি নাম্বার অ্যান্সারটা হবে সংশ্লেষক, অবধারণা নয়, এটা হচ্ছে বিশ্লেষক, কিন্তু এটা আমাদের কি সংশ্লেষক অবধারণা। ঠিক আছে, তাহলে তোমাদের সামনে যে বিষয়টি থাকলো, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে রয়েছে দেখো কান্টের কোপার্নিকাস বিপ্লব বলতে কি বুঝো? কান্টের কোপার্নিকাস বিপ্লব বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তাহলে কান্টের এই যে কোপার্নিকাস বিপ্লব বলতে আমরা কি বুঝি? কোপার্নিকাস আসলে কোপার্নিকাসের সাথে রিলেটেড কেন করা হয়েছে? কারণ কোপার্নিকাসের আগে যে টলেমির যে যুগগুলি ছিল, টলেমির আগে সেই সময় মানুষ মনে করত যে পৃথিবী স্থির রয়েছে, সূর্য ঘুরছে, এবং কোপার্নিকাসের পরের লোক জানতে পারলো যে সূর্য স্থির রয়েছে, পৃথিবী ঘুরছে। ঠিক সেই রকম একটা ঘটনা কিন্তু ঘটেছিল কোপার্নিকাসের সময়। কারণ কান্টের সময়, কারণ কান্ট মনে করতেন যে আমরা বস্তুকে যেমন তেমন দেখি না, আমরা বস্তুকে যেমন ঠিক তেমন দেখি না, আমরা কেমন দেখি, বরং আমাদের জ্ঞানের গঠন আমাদের অভিজ্ঞতার রূপ দেয়। তাহলে এই যে বিষয়টি রয়েছে, তাহলে এটা কোপার্নিকাসের ফিলসফির মতন, মানে কোপার্নিকাসের সময়কার মতন, তাই পৃথিবী স্থির রয়েছে, সূর্য ঘুরছে, তাহলে এই যে চিন্তাকে বদলে দেওয়া, ঠিক কান্টও আমাদের দর্শনে এই চিন্তাকে বদলে দিয়েছিলেন। কারণ আমাদের আগে ছিল যে আমরা বস্তুকে যেমন ঠিক সেমনই দেখি, কিন্তু কান্ট বলছেন আমরা বস্তুকে যেমন ঠিক তেমন দেখি না, বরং আমাদের জ্ঞানের যে গঠন আমাদের অভিজ্ঞতায় তার রূপ দেয়। তিনি এইরকমই বলছেন, এটাকে আরো অন্য জায়গায় হয়তো অন্যভাবে বলছেন, কিন্তু বলছেন তো এটাই। তাহলে এখানে দেখো গ্যালিলিওর বৈপ্লবিক বিপ্লব, এটা তো কোপার্নিকাস বিপ্লব বলতে বোঝায় না কান্টের। বস্তু জ্ঞানকে প্রাধান্য দেওয়া, এটাও নয়, বস্তু জ্ঞানকে প্রাধান্য দেওয়ার কথা তিনি বলেননি। তিনি বলছেন জানা বস্তু নয়, জ্ঞান লাভের ক্ষমতা গুরুত্বপূর্ণ। তাহলে বস্তুকে শুধু জানাই নয়, জ্ঞান লাভের ক্ষমতাই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে সি নাম্বারটা এই কোপার্নিকাস, কান্টের কোপার্নিকাস বিপ্লবের সঙ্গে সঠিক হওয়ার কথা। এরপরে আমরা চলে আসি 22 নাম্বার। 22 নাম্বারে যখন আমরা দেখছি, তাহলে কান্টের দর্শনে কোনটি এপ্রিয়রি জ্ঞানের বৈশিষ্ট্য? কান্ট বলছে এপ্রিয়রি জ্ঞানের বৈশিষ্ট্য কোনটি? তাহলে অভিজ্ঞতা নির্ভর এটা তো হবে না, কারণ অভিজ্ঞতা নির্ভর এপ্রিয়রি নয়। পরীক্ষা নির্ভর এটাও নয়, কারণ পর্যবেক্ষণ, পরীক্ষণ এগুলি দিলে তো এপ্রিয়রি জ্ঞান হবে না, পূর্বত সিদ্ধ যা অভিজ্ঞতার পূর্বে। তাহলে এই যে দেখো অভিজ্ঞতার পূর্বে এবং সার্বজনীন, ইউনিভার্সাল হওয়া চাই। যেমন মনে করো আমাদের কাছে এপ্রিয়রি জ্ঞান যেমন দুই কেন দুই, এই দুইকে আমরা কিন্তু বাচ্চা বেলায় যখন ছিলাম দুই এরকম শিখেছি, বড় হয়েও কিন্তু কাউকে কোনোদিন জিজ্ঞেস করিনি আমরা যে দুই কেন। কারণ এটা অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতার পূর্বেই এটা কিন্তু, এবং সার্বজনীন, দেখো পৃথিবীর সকলের কাছে দুই কিন্তু দুই, কিন্তু তুমি অভিজ্ঞতার পূর্বেও এটাকে জানতে, তাহলে এটাই অ্যাপ্রিয়রি বলা হবে। দ্যাট ইজ দ্য এক্সিওমেটিক। আমরা যখন এমএ ক্লাসে পড়েছি এক্সিওমেটিক থিওরি, যেমন তোমরা করো কিছু a প্লাস বি হোল স্কোয়ার, যেমন সূত্র ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস ধরো b স্কোয়ার, এটাকে কিন্তু আমরা কি করি না, আমরা এটাকে আর কোশ্চেন করি না, কারণ এটা হচ্ছে আমার এক্সিওম, দ্যাট ইজ দ্য এপ্রিয়রি হিসেবে যদি এরকম বলতে হয়, তাহলে দ্যাট ইজ দ্য এপ্রিয়রি বলতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে কান্ট কোন দৃষ্টিভঙ্গিকে খণ্ডন করেন? কান্ট কোন দৃষ্টিভঙ্গিকে খণ্ডন করেন? বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ উভয়কেই। একদম তাই। তিনি এই দুটিকে কি বলছেন, তিনি বারে বারে এরকম বলেছেন যে
বুদ্ধিবাদ সম্পূর্ণভাবেও সঠিক নয়, অভিজ্ঞতাবাদও সম্পূর্ণ সঠিক নয়। তিনি বলছেন এগুলি সবই আংশিক সঠিক। তার মানে বুদ্ধিবাদেরও তিনি খণ্ডন করেছেন, অভিজ্ঞতাবাদকেও তিনি খণ্ডন করেছেন, এবং দুটিকে একসঙ্গে তিনি কি করেছেন, এই দুটিকে একসঙ্গে তিনি একটা হারমোনাইজ করেছেন, সমন্বয় করেছেন, কোরিলেট করেছেন, এবং তারপরে তার থিওরি দিয়েছেন ক্রিটিক্যাল থিওরি। তাহলে বুদ্ধিবাদ থেকে তিনি কিছুটা নিয়েছেন, অভিজ্ঞতাবাদ থেকে নিয়েছেন, এবং তারপরে বলছেন যে বুদ্ধি ছাড়া অভিজ্ঞতা শূন্য এবং অভিজ্ঞতা ছাড়া বুদ্ধি কি। তিনি এরকম একটা লাইন তোমরা হয়তো দেখেছো কোথাও, যে অভিজ্ঞতা ছাড়া বুদ্ধি কি, নিরাকার, এরকম একটা বিষয় তিনি বলছেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি, এরটা আমাদের অ্যান্সার হচ্ছে। এরপরে দেখো 24 নম্বর, কান্টের মতে আমাদের অভিজ্ঞতাকে গঠন করে কে বা কি। কে বা কি, তার মানে কে বা কির কথা বলছে না, দুটো। তার মানে বস্তু নিজেই আমাদের অভিজ্ঞতাকে গঠন করতে পারে না, ঈশ্বর আমাদের বস্তুকে গঠন করতে পারে না। আমাদের জ্ঞানের কাঠামো বা বুদ্ধি, এই যে কাঠামো বা বুদ্ধি, তিনি এই ক্ষেত্রে, আমি এর আগে একদিন কিন্তু তোমাদের বলেছিলাম যে 12টি জ্ঞানের ক্যাটাগরির কথাও তিনি বলেছেন, জ্ঞানের কাঠামো, জ্ঞানের ক্যাটাগরির কথা বলেছেন, যে জ্ঞান হতে গেলে 12টি ক্যাটাগরি ছিল, সেই 12টি ক্যাটাগরির কথা তিনি বলেছেন। এবং এক্ষেত্রে আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের জ্ঞানের গঠন কে বা কে করে, তা জ্ঞানের গঠন কাঠামো বুদ্ধি, এর দ্বারাই আমাদের জ্ঞান গঠিত হয়। এরপরে কান্টের ভাষায় নিওমেনা, তিনি বলছেন যে ফেনোমেনা অ্যান্ড নিওমেনা, নিওমেনা, নিয়মা অ্যান্ড নিওসিস, এইরকম আরো অনেক ভেতরে যাওয়া যেতেই পারে, কিন্তু যে আমরা মোটামুটি বিষয়কে এখানে ক্লিয়ার করার চেষ্টা করি। ফেনোমেনা হচ্ছে আমার অবভাসিত রূপ, কিন্তু ফেনোমেনা যেটা আমরা দেখি, ঠিক আছে, সেই বিষয়। তাহলে ফেনোমেনা কি, ফেনোমেনা হচ্ছে অবভাসিত জগৎ, যা আমরা দেখি সবসময় সঠিক নাও হতে পারে। কিন্তু নিওমেনা বলতে তিনি কি বলছে, এখানে আমাদের কোশ্চেন হচ্ছে নিওমেনা হচ্ছে অ্যাকচুয়ালি থিং ইন ইটসেলফ, যেটাকে আমরা বলি, মানে বস্তুর নিজস্ব রূপ হচ্ছে নিওমেনা, মানে নিওমেনন। তার মানে যেটিকে আমরা কোনো অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি না, তাহলে আমরা কেবল ফেনোমেনাকেই বস্তুর রূপ হিসেবে জানি, কিন্তু বস্তুর নিজস্ব রূপকে আমরা জানি না। আর যে নিজস্ব রূপকে আমরা যেটাকে জানি না, দ্যাট ইজ দ্য থিং ইন ইটসেলফ, দ্যাট ইজ দ্য নিওমেনা। তাহলে এখানে অ্যান্সার কি হবে, দেখা বস্তু তো ফেনোমেনা, অনুভবযোগ্য বস্তু, এটা অনুভবযোগ্য বস্তু, সেটাও তো তুমি দেখছো, প্রত্যক্ষ করছো, যেটিকে বস্তু যেমনটি তার সত্যিকারের রূপ, একদম তাই, দ্যাট ইজ দ্য নিওমেনা। এরপরে আসি কান্টের মতে স্থান হলো ড্যাশ, তার মানে বস্তুর মতে স্পেস কি, হোয়াট ইজ দ্য স্পেস। তিনি বলছেন না, টাইম অ্যান্ড স্পেসের কথা বলছেন, তিনি এরকম বলছেন যে কান্টের মতে স্থান কাল এগুলি, তা কান্টের মতে স্থান কি। তাহলে কান্টের মতে স্থানকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে কান্ট স্থান বলতে যেমন বুঝছেন, কান্ট বলছেন স্থান ও কাল আমাদের সংবেদনশীলতার বলতে যেটা এপ্রিয়রি ফর্ম, বা যেটা আমাদের পূর্বতঃসিদ্ধ যে আকার, সেটা। তাহলে আমরা বস্তুগুলিকে স্থান ও কালের মধ্যে দেখতে পাই, তাই না, কারণ এটাই আমাদের জ্ঞানের প্রাথমিক কাঠামো। তা সেই দিক থেকে তা কান্টের মতে স্থান কি, তার কান্টের মতে স্থান অভিজ্ঞতালব্ধ ধারণা তো হবে না, তাহলে প্রত্যক্ষ উপলব্ধির বস্তু এটাও হবে না। কিন্তু দেখো, সংবেদনশীলতার অপরিহার্য রূপ, আমি তোমাদের বললাম যে সংবেদনশীলতার যে যেটাকে পূর্বতঃসিদ্ধ আকার বলা হয়েছে, তাহলে এই যে সংবেদনশীলতার অপরিহার্য রূপ এখানে রয়েছে, তাহলে এটা আমাদের হবে সঠিক অ্যান্সার। বাহ্য জগতের ধর্ম এটা হবে না। এরপর রয়েছে কান্টের মতে কাল কি, তাহলে কাল কি, কালও তো আমাদের অ্যাপ্রিয়রি, তো তাহলে এক্ষেত্রে আমাদের দেখো এখানে বলছে বস্তু জগতের অন্তর্গত বস্তু একটি এই যে বস্তুর আভ্যন্তরীণ অনুভূতি, আভ্যন্তরীণ মানে এখানে দেখো আমরা একটু আগে এসে সংবেদনশীলতার অপরিহার্য রূপ, এবং আমি তোমাদের বলেছিলাম যে এই বস্তুগুলি আমরা দেখতে পাই, মানে সরি, এই বস্তুগুলি কি হয়, আমাদের সংবেদনশীলতার অ্যাপ্রিয়রি ফর্ম। তাহলে এটা
আমাদের একটি আভ্যন্তরীণ অনুভূতি। এর জন্য কান্ট, যেমন যদি কান্টের হিসেবে যদি আমরা বলি, তাহলে কান্ট কেমন বলবেন যে কান্টের মতে যে কাল যেটা রয়েছে এটা একটা আভ্যন্তরীণ তো অনুভূতি। কারণ কান্ট মনে করতেন যে কাল হলো আমাদের মানে অভিজ্ঞতার একটি অপরিহার্য পূর্ব শর্ত, যেটা দিয়ে আমাদের মনের মধ্যে যেসব বস্তু রয়েছে এবং যা দিয়ে আমরা সময়ের ধারণা লাভ করি, যে এখন কয়টা বাজে বা কয়টা বাজতে পারে, তাহলে এটি বাইরের জগৎ থেকে পাওয়া তো কোনো বস্তু নয়, সেটা আমাদের মনের একটি আভ্যন্তরীণ কাঠামো, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে দেখো চলে যাচ্ছে আমরা 28 নাম্বার। ঠিক আছে, আমরা তাহলে করলাম কি, আমরা করলাম হচ্ছে এখানে কান্টের মধ্যে কাল কি, তাহলে একটি বি নাম্বার অ্যান্সার সঠিক হবে। তাহলে এইবার আমাদের আসি পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, কোনটি কান্টের স্থান ও কাল সংক্রান্ত মতবাদকে যথাযথভাবে ব্যাখ্যা করে? এরপরে দেখো এখানে রয়েছে কান্ট অ্যাকচুয়ালি কোনটি কান্টের স্থান ও কাল সংক্রান্ত মতবাদকে যথাযথভাবে ব্যাখ্যা করে। এখানে দেখো অপশন রয়েছে, স্থান ও কাল হলো বস্তুর বাস্তব বিশ্বের অংশ। বাস্তব বিশ্বের তো অংশ এটা নয়, কারণ বাস্তব বিশ্ব তো কি অ্যাপিয়ারেন্স, তাই না? স্থান ও কাল হলো বস্তু জগতের বস্তু, এটাও হবে না। স্থান ও কাল হলো এই যে সংবেদনশীলতার রূপ যা জ্ঞানকে গঠন করে, এটা সঠিক অ্যান্সার হবে। কেন বলছেন এরকম? কারণ স্থান ও কাল বাস্তব জগতের এটা তো গুণ নয়, এটা আমাদের জ্ঞান গঠনের আসলে পূর্ব শর্ত। স্থান কাল আমাদের বোধ জগতে যে বস্তু স্থান ও কালের মধ্যেই আসলে অবস্থান করে। ঠিক আছে, তা সেক্ষেত্রে কিন্তু সি নাম্বারটা সঠিক। কোন দার্শনিক মতে স্থান ও কাল এপ্রিয়রি ইনটিউশন মানে সজ্ঞা, মানে পূর্বত সিদ্ধ সজ্ঞা, যেটা জ্ঞান, তাহলে এটা অবশ্যই কান্ট হবে। কান্ট বলছিলেন এই কথা। ঠিক আছে, যে স্থান ও কাল এপ্রিয়রি ইনটিউশন, কারণ দ্যাট ইজ দ্য এপ্রিয়রি ফর্ম, এটা অ্যাকচুয়ালি স্থান এবং কাল, তাহলে সেটাই এপ্রিয়রি ইনটিউশন হবে, যেটা নিয়মের অন্তর্গত, যেটা অ্যাপিয়ারেন্স নয়। এরপরে রয়েছে কান্টের মতে স্থান ও কাল কিভাবে যুক্তিবোধের সঙ্গে সম্পর্কযুক্ত। যুক্তিবোধ মানে রিজনিং, তা যুক্তিবোধ দ্বারা অর্জিত, অনুভব দ্বারা প্রাপ্ত উপলব্ধি কাঠামোর পূর্বত শর্ত আর পরীক্ষামূলকভাবে প্রমাণিত। তাহলে এই যে উপলব্ধির যে কাঠামো, মানে আমাদের উপলব্ধি বলতে জ্ঞান, মানে প্রত্যক্ষ যে আমরা করছি, সেই প্রত্যক্ষ করার পরে আমাদের জ্ঞান উৎপন্ন হবে, তার কাঠামোর আসলে পূর্ব শর্ত। কেন? কান্ট এই হিসেবে বলছেন যে আমরা যা কিছু অনুভব করি, মানে যা কিছু প্রত্যক্ষ করি, তা স্থান ও কালের কাঠামোর মধ্যেই অনুভব করি। এরা অভিজ্ঞতার অবলম্বন নয়, এরা কি অভিজ্ঞতার শর্ত। কিন্তু তাহলে আমরা এই জগতের যত কিছু বিষয়কে দেখছি, শুনছি, বুঝছি বা জ্ঞান অর্জন করছি, সে সবই আসলে স্থান এবং কালেরই অন্তর্গত, সে স্থান এবং কালের বহির্জাগতিক নয়। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো তোমাদের সামনে 31 নাম্বার রয়েছে। 31 নাম্বার কি, কান্টের মতে স্থান ও কাল। এইখানে দেখো অপশন আলাদা, কোশ্চেন একই রকম আছে কিন্তু দেখো অপশনগুলি আলাদা। অবজেক্টিভ মানে বিষয়গত এবং স্বাধীন, ফ্রি বলতে গেলে, হ্যাঁ, ফ্রিডম মানে ফ্রিডমের অন্তর্গত, বা ফ্রি মানে স্বাধীন। এরপরে বলছে বি সাবজেক্টিভ, বিষয়গত এবং অনুভূতিমূলক, ফিলিং। এবং এরপর বলছে সি নাম্বার বস্তু জগতের অন্তর্গত। ডি নাম্বার ঈশ্বর প্রদত্ত আধ্যাত্মিক গুণ। উনি ঈশ্বর সম্পর্কে এসব কিছু বলেন, কারণ উনি রিজনিং এর উপরে সবথেকে গুরুত্ব বেশি দিয়েছেন। এবং তিনি বলছেন যে স্থান এবং কাল এগুলি সবই সাবজেক্টিভ, বিষয়গত, এবং সেই বিষয়গত মানে পাত্রগত, এবং পাত্রগতের অনুভূতি নির্ভর, সেটা অনুভূতির উপর নির্ভরশীল। তার স্থান এবং কাল আমাদের মানসিক কাঠামোর অংশ, তারা বাস্তব জগতেই নেই, তাই না? তাহলে আমাদের সংবেদনশীলতার মাধ্যমে জগৎকে আমরা যেভাবে দেখি তারই নির্ধারণ কিন্তু করে। তাহলে এটা কি হবে? বি নাম্বার অ্যান্সার হবে
সঠিক। কান্টের মতে ক্যাটাগরির অর্থ কি? কান্টের মতে ক্যাটাগরির অর্থ হচ্ছে চেতনাজাত ধারণা। কিন্তু এই যে দেখো বি নাম্বারটা হবে চেতনাজাত ধারণা। এর কারণ আমি তোমাদের বলছি, কারণ কান্ট বলছেন ক্যাটাগরি হলো যে অভিজ্ঞতাকে সংগঠিত করার জন্য চেতনার যে আভ্যন্তরীণ যে গঠন আমরা যে দেখি সেটা। তাহলে এই যে বিষয়টা আভ্যন্তরীণ যে গঠন সেই অভিজ্ঞতার আগে, তাহলে এগুলির আগে থেকেই বিদ্যমান থাকে, মানে এপ্রিয়রি এগুলি। তাহলে বস্তু সমূহকে বোঝার জন্য এই ধারণাগুলিকে আমরা প্রয়োগ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে এই অভিজ্ঞতার আগে পূর্ব শর্ত হিসেবে বিদ্যমান ছিল এবং তাকে কি করা হয়, তাকে বস্তু সমূহকে বোঝার জন্য এই ধারণাগুলিকে প্রয়োগ করা হয়। তাহলে সেই হিসেবে দেখো চেতনাজাত কিন্তু ধারণা হবে, এটা কিন্তু মনে থাকে যেন। ঠিক আছে, এইবার তোমাদের সামনে রয়েছে তাহলে কত নম্বর? 33 নিম্নলিখিত কোনটি আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাটাগরি নয়? আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাটাগরি নয়। তাহলে দেখো সবার প্রথমে তাহলে আমাদের জানা দরকার যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসলে কি কি রয়েছে। আসলে যেমন ধরো যদি আমরা বলি ক্যাটাগরি হলো পিওর আন্ডারস্ট্যান্ডিং এর রূপ যেমন রয়েছে কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেশনস অ্যান্ড মোডালিটি। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাটাগরি নয়, দেখো কোয়ালিটি রয়েছে, এখানে রিলেশন রয়েছে, সেন্সেশন রয়েছে, মোডালিটি রয়েছে। তাহলে আমরা জানি কোয়ালিটি, রিলেশনস, কোয়ান্টিটি, হ্যাঁ তাহলে কোয়ান্টিটি রয়েছে, তাহলে কোয়ালিটি একটা থাকবে, আর একটা রয়েছে রিলেশনস আর মোডালিটি। তাহলে সেন্সেশন আমাদের এর অন্তর্গত নয়। কেন? কারণ সেন্সেশন হলো বস্তুর সঙ্গে মানে প্রত্যক্ষ সম্পর্ক, যা সেন্সিবিলিটির অন্তর্গত। কিন্তু ক্যাটাগরিজ হলো পিওর আন্ডারস্ট্যান্ডিং এর রূপ। যেমন ধরো এই যে তোমাদের বললাম যে কোয়ালিটি রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, সেন্সেশন রিলেশন রয়েছে আর মোডালিটি রয়েছে। তাহলে একবারে পরিষ্কার হয়ে গেল সেন্সেশন এর অন্তর্গত নয়। কান্টের মতে ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং কয়টি শ্রেণীতে বিভক্ত? তাহলে একটু আগে তোমাদের কি বললাম, 12টি ক্যাটাগরিজ রয়েছে, কিন্তু সেটাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? চারটি ক্যাটাগরিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ইসে রাখা হয়েছে। কান্ট এখানে দেখো, কান্ট ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে 12টি ক্যাটাগরি কিন্তু চিহ্নিত করেছেন, যেগুলি তিনি 4টি শ্রেণীতে ভাগ করেছেন। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 4টি। যদি বলতো কতগুলি ক্যাটাগরিজ রয়েছে তাহলে আমরা বলতে পারতাম 12টি, কিন্তু শ্রেণী বিভাগের কথা বলছে। এই 12টি ক্যাটাগরি 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। মনে রেখো আমি একটু আগেও প্রথমের কোশ্চেনে বলেছি, সেটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি, রিলেশন অ্যান্ড মোডালিটি। তা প্রত্যেকটা শ্রেণীতে রয়েছে কয়টি করে? 3টি করে উপ ক্যাটাগরি। এটা কিন্তু আমি তোমাদের আরেকটা ভিডিওর মধ্যে 12টা ক্যাটাগরির নামও বলে দিয়েছিলাম। তো এরপর রয়েছে নিম্নলিখিত কোনটি রিলেশনস ক্যাটাগরির অন্তর্গত নয়? রিলেশন ক্যাটাগরি। তার রিলেশন ক্যাটাগরি যে আমাদের রয়েছে, সেই রিলেশন ক্যাটাগরিতে আমরা বুঝবো কেমন করে রিলেশন ক্যাটাগরি অন্তর্গত নয়? তাহলে আমাদের সে আসলে কোন কোন ক্যাটাগরি রয়েছে সেটাকে আগে জানতে হবে। তার রিলেশন ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে? 3টি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি রয়েছে। একটা রয়েছে সাবস্ট্যান্স অ্যান্ড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, সাবস্ট্যান্স অ্যান্ড অ্যাক্সিডেন্ট, তার মানে ইনহেরেন্স অ্যান্ড সাবস্ট্যান্স। 2 নাম্বার রয়েছে কজুয়ালিটি অ্যান্ড ডিপেন্ডেন্স, মানে কজ অ্যান্ড ইফেক্ট। আর 3 নাম্বার রয়েছে কমিউনিটি, রেসিপ্রোকাল ইন্টারাকশন। তাহলে এখানে দেখো ইনহেরেন্ট অ্যান্ড সাবসিস্টেন্স রয়েছে, কজ অ্যান্ড ইফেক্ট রয়েছে, রেসিপ্রোসিটি রয়েছে, কিন্তু ইউনিটি, তাহলে ইউনিটি আমাদের কিন্তু কি ক্যাটাগরি রিলেশনস ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়, তাহলে কিন্তু অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যে কান্টের মধ্যে ক্যাটাগরিজ কিসের উপরে প্রয়োগ করা হয়? ক্যাটাগরিজ কিসের উপরে? সংবেদ্য যে উপাদানগুলি রয়েছে তার উপরে প্রয়োগ করা হবে। যে সংবেদনশীল যে উপাদানগুলি রয়েছে সেগুলি আমরা যার থেকে জ্ঞান উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো কান্ট ক্যাটাগরিজ কেবল সংবেদ্য অভিজ্ঞতার উপরেই প্রয়োগ করা যায় তিনি বলছেন। তাহলে এই অভিজ্ঞতাকে রূপ দেয় তা কি ক্যাটাগরিগুলি, কিন্তু যদি কোনো সংবেদ্য উপাদান না থাকে তবে এগুলি কিন্তু আর প্রযোজ্য হবে না। মনে থাকবে। এরপরে রয়েছে কান্টের মতে কোনটি বিচারবাদের প্রধান কার্য? বিচারবাদ তার যে ক্রিটিক্যাল থিওরি, তার প্রধান কার্য কি?
তাহলে তার প্রধান কার্য ধারণা সৃষ্টি করা হবে না, সংবেদনশীল উপাদান যুক্তি রূপান্তর করা তাও হবে না। এখানে দেখো উপস্থাপনা ও ধারণার মধ্যে মিল নির্ধারণ করা, কিসের মাধ্যমে করে? এটা ক্যাটাগরিসের কথা বলছে। তাহলে এক্ষেত্রে কান্টের মতে যদি আমরা বলি যে বিচার একটি মধ্যবর্তী শক্তি, ঠিক আছে, যা বুদ্ধি এবং অনুভবের মধ্যে, মানে আমাদের অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করেছেন, সমন্বয় সাধন তিনি করেছেন। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু একটি উপস্থাপিত যে বস্তু ধরো রয়েছে বা ইনটিউশনস রয়েছে বা ধারণা বা যে কনসেপ্টগুলি রয়েছে তাদের মধ্যে সামঞ্জস্য নির্ধারণ করে। তাহলে উপস্থাপনা ও ধারণার মধ্যে মিল নির্ধারণ করা, তাহলে এটাই কান্টের বিচারবাদের প্রধান কার্য। তোমাদের সামনে দেখো কোশ্চেন রয়েছে 38, প্রতিসাম্য বিচার রিফ্লেক্টিভ জাজমেন্ট বলতে আসলে কি বোঝায়? কান্ট যেমন করে বলছেন যে কোনো অভিজ্ঞতা পূর্ব নির্ধারণ বিচার করা এটা হবে না, বিশেষ অভিজ্ঞতা থেকে সার্বিক, এই যে বিশেষ অভিজ্ঞতা থেকে সার্বিক নিয়মকে খুঁজে বের করা। কারণ তিনি বলছেন প্রতিসাম্যবাদ বিচার হচ্ছে এমন এক ধরনের বিচার যেখানে কোনো পূর্ব নির্ধারিত ধারণা না থাকা সত্ত্বেও নির্দিষ্ট যে ঘটনা থেকে সার্বিক নীতি খুঁজে বের করার চেষ্টা করা হয়, এমন একটা বিষয়। তাহলে এই বিশেষত এটা যে অ্যাস্থেটিক মানে নান্দনিক তত্ত্ব এবং টেলোলজিক্যাল বিচারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 39, কান্টের বিচারবাদ কোন রূপটিকে গাণিতিক নিয়ম ও বৈজ্ঞানিক যুক্তির সাথে সম্পর্কিত মনে করেন? তিনি এখানেও বলছেন যে সিদ্ধান্তমূলক বিচার, একটা প্রতিসাম্য বিচার তো আমরা আগের বার দেখলাম, তাহলে এবার বলছেন তিনি যে এই যে কান্টের কোন রূপটি গাণিতিক নিয়ম ও বৈজ্ঞানিক যুক্তির সাথে যে সম্পর্কিত মনে করা হয় সেটা কিন্তু সিদ্ধান্তমূলক বিচার, ডিটারমিনেটেড জাজমেন্ট। তাহলে এটা কি বিচার? সিদ্ধান্তমূলক বিচার তখন হয় যখন আমাদের কাছে কোনো ধারণা দেওয়া, ইউনিভার্সাল কনসেপ্ট দেওয়া, এগুলি দেওয়া থাকে এবং আমরা তা বিশেষ ঘটনার উপরে প্রয়োগ করি। তাহলে এটি বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে কোনো উপস্থাপনাকে আমরা কিন্তু পূর্ব নির্ধারিত ধারণা দিয়ে বিচার করি। তাহলে এইরকম একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায়। তো আমি আজকের যে কোশ্চেন তোমাদের জন্য বানিয়েছিলাম সে কোশ্চেনগুলি এই পর্যন্ত কিন্তু তোমাদের জন্য ছিল। তো তোমরা প্যাশনেটলি যে তোমরা মনে করো ধৈর্য সহকারে এই বিষয়গুলিকে দেখছো এবং আর কিন্তু শুয়ে থাকার সময় নেই। যা যা সমস্যা আছে সব সমাধান একসময় শেষ হবেই, পরে গিয়ে দেখবে তোমরা পড়াশোনা হচ্ছে না। তোমরা এখন ভাবছো যে কেস হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, ফর্ম ফিল আপ ডিস্টার্ব হচ্ছে, অমুক হচ্ছে, এগুলি কিছুই থাকবে না, পরীক্ষা কিন্তু হবেই হবে। তোমরা কিন্তু এটা ধরেই রেখো। তাহলে আর ভিডিও বড় করছি না আর অযথা কথা বলে, তো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় ভারত।